তাহলে আমরা আমাদের যে লাস্ট ক্লাসে কি দেখেছি না ওয়েভ মেকানিক্যাল অ্যাটমিক মডেল বা কোয়ান্টাম মেকানিক্যাল মডেল আমরা পেয়েছিলাম, যেখানে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন পেয়েছিলাম, তাই না? সেই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনে আমরা ইলেকট্রনকে কল্পনা করে নিয়েছিলাম কি একটা ওয়েভ, আর তাকে ডিনোট করেছিলাম কি সাই দ্বারা। ক্লিয়ার? তাহলে সেই সাইয়ের অনেকগুলো সলিউশন আমরা পেয়েছি। সেই সলিউশন থেকেই আমরা একটা দেখো বাউন্ডারি সারফেস প্লট করেছিলাম, যেখানে বলেছিলাম এই বাউন্ডারি সারফেস প্লট কি কনসেপ্ট দিচ্ছে, অরবিটালের কনসেপ্ট দিচ্ছে, না কি না নিউক্লিয়াসের চারপাশে ত্রিমাত্রিক দেশে কোথায় কোথায় ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটাকে আমরা সাই স্কোয়ার, তার মানে কি প্রবাবিলিটি ফাংশন বলেছিলাম। ক্লিয়ার হয়েছে? আরও একটি সাইয়ের যে সলিউশন, সেখান থেকে আমরা কি পাই না কোয়ান্টাম নাম্বার পাই। ক্লিয়ার? কি সেই কোয়ান্টাম নাম্বার? দেখো এখানে আমি এই 4টে কোয়ান্টাম নাম্বার পেয়েছি। এই 4টে কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা কি করি সাধারণত না ইলেকট্রনকে কোথায় আছে, কোন পরিস্থিতিতে আছে নাম্বারের হেল্পে আমরা পেয়ে থাকি। চলো বুঝে নেওয়া যাক কি এই কোয়ান্টাম নাম্বার। দেখো আমার এখানে 4টে কোয়ান্টাম নাম্বার রয়েছে। তার মধ্যে প্রথমেই রয়েছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বা যাকে আমরা বলে থাকি মুখ্য কোয়ান্টাম সংখ্যা। একে আমরা সাধারণত ছোট হাতের এন অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। তারপরেই রয়েছে অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, বা যাকে অনেক সময় বলে থাকা হয় সাবসিডারি কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা ছোট হাতের এল অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। এরপরেই আসছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। সাধারণত জিমান ইফেক্টের পরেই এই কোয়ান্টাম নাম্বারটা আমরা পেয়েছি, বা জিমান যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টের পরে যাকে আমরা ছোট হাতের এম অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। স্পিন কোয়ান্টাম নাম্বার, এটাকে কি আমরা ছোট হাতের এজ অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এই 4টে কোয়ান্টাম নাম্বার আমাদেরকে কি করে না নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন কোন জায়গায় রয়েছে, কি অবস্থায় রয়েছে সেটা বুঝতে সহায়তা করে। চলো বুঝিয়ে নেওয়া যাক কীভাবে বুঝতে সহায়তা করে। ধরো তুমি কোথায় আছো সেটা আমরা গুগলে জানতে চাইছি। তাহলে আমাদের প্রথম কাজটা কী হবে না তুমি কোন দেশে, কোন কান্ট্রিতে রয়েছো সেটাকে পুট করা, ডেটা পুট করা। তাহলে ধরে নাও প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ঠিক তাই, অর্থাৎ তুমি কোন দেশে রয়েছো। এবারে দেখো তুমি ভারতবর্ষে রয়েছো, ইন্ডিয়াতে রয়েছো। এখন ইন্ডিয়াতে বললেই তো তোমাকে লোকেট করা যাবে না। তাহলে ইন্ডিয়ার মধ্যে যে স্টেটগুলো রয়েছে অর্থাৎ রাজ্যগুলো রয়েছে, তার মধ্যে কোন রাজ্যে রয়েছো। ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলে রয়েছো, তাই তো? তার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কী করলো, দেশটাকে লোকেট করলো। গৌণ কোয়ান্টাম সংখ্যা কী করলো, সে তার রাজ্যটাকে লোকেট করলো। এখন দেখো রাজ্য করলেই তো হবে না। ধরো তুমি পশ্চিমবঙ্গে রয়েছো, কিন্তু পশ্চিমবঙ্গ তো একটা বিশাল বড় এলাকা, তাহলে সে কতগুলো কি ডিস্ট্রিক্ট নিয়ে বা জেলা নিয়ে আছে, তাহলে তোমাকে জেলাটা জানতে হবে। তাহলে এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কী করছে, সে ধরো জেলাটাকে লোকেট করছে। এবারে জেলা জানলেই তো হবে না, এবারে সেই জেলার কোন লোকালয়ে আছো বা কোন গ্রাম পঞ্চায়েতে তুমি আছো সেটা যদি আমরা জানতে পারি, তাহলে কি তোমাকে লোকেট করে নিতে পারবো খুব সহজেই। সেটা কি ধরো স্পিন কোয়ান্টাম নাম্বার ডোনেট করছে। তার মানে বুঝতেই পারছো তো এইরকমভাবে যে কোয়ান্টাম নাম্বারগুলো স্টেপ বাই স্টেপ, অর্থাৎ তোমার দেশ, তোমার রাজ্য, তারপরে কি তোমার ডিস্ট্রিক্ট, তারপরে কি না তোমার গ্রাম পঞ্চায়েত বা কর্পোরেশন যদি হয়, মিউনিসিপ্যালিটি, এইরকমভাবে পরপর লোকেট করার পরে যেমন তোমার পজিশানটাকে এক্স্যাক্টলি লোকেট করা যায়, ঠিক তাই এই 4টে কোয়ান্টাম নাম্বারের মধ্যে দিয়ে আমরা ইলেকট্রনকে নিউক্লিয়াসের চারপাশে কোন জায়গায় আছে এবং তার অবস্থানটা কি তাকে একদম এক্স্যাক্টলি লোকেট করতে পারি। তবে প্রথমেই বলে রাখছি, এই যে কোয়ান্টাম নাম্বার আমরা কোত্থেকে পেলাম, সেই কিন্তু ওয়েভ ইকুয়েশন অর্থাৎ শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের সলভ করে পেলাম। চলো এক এক করে কোয়ান্টাম নাম্বারগুলোকে আমরা একটু বুঝে নিই। দেখো একটু আগেই আমরা 4টে কোয়ান্টাম নাম্বার, এবারে চলে এসেছি আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এখন দেখো এই যে এক্সপ্রেশনটা অর্থাৎ এনার্জি এক্সপ্রেশনটা, সেটা কিন্তু আমরা বোরের তত্ত্ব থেকে পেয়েছি, যেমন ঠিক একই রকমভাবে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের যে একটা সলভ, সেটা করেও কিন্তু সমাধান করেও কিন্তু আমরা এই এনার্জি এক্সপ্রেশনটা পেয়ে থাকি। ক্লিয়ার? যেখানে এই যে এন অর্থাৎ এন স্কোয়ার, নিচে যেটাকে এন স্কোয়ার বলছি সেটাকেই আমরা বলছি কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এখানে দেখো আমরা এটাকে বলছি কি এসআই আর এটাকে বলছি কি সিজিএস, তাই না? তাহলে এখানে এন যেহেতু দেখো নিচে রয়েছে, তাহলে এনের মান যত বাড়বে, তাহলে এখান থেকে এন হচ্ছে 1 2 3 4,
এন মানে কি একটা পজিটিভ ইন্টিজার, তাই না? তাহলে এন এর মান যত বাড়বে তত কী হবে, এই ভ্যালুর মান তত কমবে, তাই না? কিন্তু এন এর মান বাড়ার সঙ্গে সঙ্গে এই ভ্যালুটা কমলেও যেহেতু এর আগে নেগেটিভ রয়েছে, তাহলে টোটাল এনার্জি অফ ইলেকট্রন কী হবে, ইনক্রিজ করবে। তার মানে এটাই বোঝায় যে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর মান যত বাড়ছে তত কি হচ্ছে, ইলেকট্রনের শক্তি ক্রমশ বাড়ছে। তাহলে কথাটা বোঝার চেষ্টা করো, নিচে যেহেতু এন রয়েছে, ভাগ করলে এনের মান বৃদ্ধি হলে কি এই পুরো যে ম্যাগনিটিউডটা অর্থাৎ পুরো যে ভ্যালুটা সেটা কিন্তু কমছে, কিন্তু সামনে নেগেটিভ থাকার জন্য সেটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যত বাড়বে তত কি হবে না, ইলেকট্রনের যে এনার্জি সেটা বেড়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? এরপরে কি না, এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যাকে আমরা বাংলায় বলছি মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এটা কি করছে না, নিউক্লিয়াসের চারপাশে যে কক্ষ অর্থাৎ যাকে আমরা ক্যাপিটাল লেটার কে এল এম এই দ্বারা যে প্রকাশ করেছিলাম, কে এল এম এন প্রভৃতি দ্বারা যে প্রকাশ করেছিলাম, সেই কক্ষপথগুলোকে নির্দেশ করে। অর্থাৎ এন এর মান যদি 1 হয় তাহলে কে কক্ষপথ, এন এর মান 2 হলে এল কক্ষপথ, এন এর মান 3 হলে এম কক্ষপথ, এটা 4 হলে কি এন কক্ষপথ। এইরকমভাবেই কিন্তু এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটা বলে দিচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে কি না, কোনো একটি কক্ষপথে মোট কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটাও কিন্তু আমরা একটা ফর্মুলা দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে সেটা কি না, 2n²। যদিও এই ফর্মুলাটা কিন্তু n=4 এর পরে আর খাটে না। ক্লিয়ার? অর্থাৎ প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে না, n² সংখ্যক 2n², তার অর্থাৎ কি 2 × 1 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ 2। দ্বিতীয় কক্ষপথে কী হবে, 2n² সমান 2 × 2 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ কত, 8। তাহলে দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকতে পারে, কিন্তু n=2 যদি 4 হয়ে যায় তখন কিন্তু আমাদের এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা খাটে না। আবার কি না, অক্টেট রুল অনুযায়ী তখন কিন্তু এটার কিছু লিমিটেশান রয়েছে, তাই না? আচ্ছা, এছাড়াও আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে কি জানতে পারি না, এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি কী প্রকাশ করছে, সেল, SHELL সেল, সেলকে প্রকাশ করছে, যাকে আমরা বাংলায় বলছি কি কক্ষ। তাহলে এই সেলের মধ্যে কতগুলো উপকক্ষ অর্থাৎ সাবসেল রয়েছে সেটাও কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ডিনোট করে। তাহলে নাম্বার অফ সাবসেল সমান আমরা কি পাই না, n²। ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ একটি সেলে কতগুলো সাবসেল থাকবে সেটাও কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমাদের জানিয়ে দেয়। চলো নেক্সট চলে যাই, অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার বা সাবসিডারি কোয়ান্টাম নাম্বার। একে অনেক সময় বাংলায় আমরা বলে থাকি কি গৌণ কোয়ান্টাম সংখ্যা। এই গৌণ কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এর যে মূল তাৎপর্য সেটা কি না, কোনো অরবিটালের অ্যাঙ্গুলার মোমেন্টাম অর্থাৎ কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান অরবিট, অর্থাৎ কোনো অরবিটের অ্যাঙ্গুলার যে মোমেন্টাম সেটা কিন্তু আমরা এই অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে খুব সহজেই গণনা করতে পারি। সেটা কি √L × L+1 ব্র্যাকেটের মধ্যে ইন্টু h/2π। এইচটা কি প্লাঙ্ক কনস্ট্যান্ট আর পাইটা কি 22/7, তাই না? যাই হোক, এখন এই এল অর্থাৎ অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার এল এর যে মান সেটা আমরা কী করে পাই না, এর মান হচ্ছে n-1 থেকে 0 মধ্যে, এই 0 পর্যন্ত, 0 পর্যন্ত। তাহলে আমরা কি পাই দেখো, n=2 যদি 1 হয় তাহলে আমরা ম্যাগনেটিক অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার পাবো n-1, তার মানে 1 - 1 দ্যাট ইজ ইকালস টু 0। আর যখনই এই 0টা হচ্ছে তখনই আমরা প্রকাশ করছি এস সাবসেল। একে প্রকাশ করছি কি এস সাবসেল হিসাবে প্রকাশ করছি।
এবারে যখন n ইকালস টু 2 তখন l এর যে ভ্যালু সেটা কত হতে পারে না 2 - 1 দ্যাট ইজ ইকালস টু 1। আর আমরা দেখো বলেছি কি n - 1 থেকে 0, তার মানে 1 তারপরে কি আসবে 0। তাহলে 1 হলে যেটা পাচ্ছি সেটাকে বলে p সাবসেল, আর 0 হলে যেটাকে বলে সেটা কি s সাবসেল। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ l এর এই বিভিন্ন মানের উপর ভিত্তি করে আমরা কোনো একটি কক্ষে অর্থাৎ এই যে সেলের মধ্যে কতগুলো সাবসেল থাকছে, এন কি প্রকাশ করছে সেল প্রকাশ করছে, আর এল প্রকাশ করছে কি সাবসেল প্রকাশ করছে। কতগুলো সাবসেল আছে সেটা কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। সাধারণত আমরা বলি কি না এল ইকালস টু 0 হলে আমরা এস সাবসেল বলি, এল ইকালস টু 1 হলে আমরা বলি পি সাবসেল, এল ইকালস টু 2 হলে আমরা বলি ডি সাবসেল। ঠিক আছে, তাকে ডিনোট করি কি ডি সাবসেল দ্বারা। আর এল ইকালস টু 3 হলে তাকে আমরা ডিনোট করি এফ সাবসেল। ঠিক একই রকমভাবে এল ইকালস টু 4 এলে জি সাবসেল। ঠিক আছে, অর্থাৎ আমরা এই এল ভ্যালু থেকে নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন উপকক্ষ পদগুলো বা সাবসেলগুলো সেগুলো পাচ্ছি। চলো নেক্সট আমরা 3 নম্বর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাহলে আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা যাকে বাংলায় বলছি কি আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এখন এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যায় যাওয়ার আগে আমাদের জিমান এফেক্টটা একটু বুঝে নিতে হবে। বিজ্ঞানী জিমান কি করেছেন না, তিনি যখন অরবিটালের সামনে বাইরে থেকে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যখন নিয়ে আসছেন তখন কি হয় না অরবিটাল অ্যাঙ্গুলার যে মোমেন্টাম অর্থাৎ একটু আগে যেটা করলাম সেটা কি এল ইন্টু রুট এল ইন্টু এল প্লাস 1 h/2 পাই, এই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ওরিয়েন্টেশন সেটা কি স্প্লিট করে যাচ্ছে। ক্লিয়ার? এই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ওরিয়েন্টেশন স্প্লিট করে গেলে আমরা বিভিন্ন এনার্জি লেভেল পেয়ে যাচ্ছি। সেই এনার্জি লেভেলকে প্রকাশ করার জন্যই আমরা নতুন একটা কোয়ান্টাম সংখ্যা নিয়ে এসেছি যাকে আমরা বলছি কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ক্লিয়ার? তাহলে চলো আমরা সেই জিমান এক্সপেরিমেন্ট আগে দেখে নিই বা বুঝে নিই। তিনি কি করেছেন না তিনি এল ইকালস টু 2 এই অরবিট সাবসেলের জন্য একটা বাইরে থেকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, এটাকে আমরা বলছি কি না ডিরেকশন অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান। তাহলে এই অরবিটাল অ্যাঙ্গুলার যে মোমেন্টাম রয়েছে সেগুলো কি এই ডিরেকশানে কি করছে স্প্লিট করছে, যেগুলো কি না এক একটা এনার্জি লেভেল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে একটা পাচ্ছি এখান থেকে আমরা যে এনার্জি লেভেলগুলো পাচ্ছি এগুলো কি এনার্জি লেভেল। তাহলে যে এনার্জি লেভেলগুলো পাচ্ছি সেগুলোকেই আমরা প্রকাশ করছি, এটাকে বলছি এম ইকালস টু প্লাস 2, এটাকে বলছি এম ইকালস টু প্লাস 1, এটাকে বলছি এম ইকালস টু 1 সরি এম ইকালস টু 0, এটাকে বলছি এম ইকালস টু -1, এটাকে বলছি এম ইকালস টু -2, যেটা কি না অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের স্প্লিটিং। ক্লিয়ার? পরিষ্কার? যেখান থেকে আমরা ওই যে পরমাণুর যে বর্ণালীর যে আরও সূক্ষ্মতা বা এই যে লাইন স্পেক্ট্রাগুলো আরও যে নাম্বারে স্প্লিট করছে তার ব্যাখ্যা কিন্তু আমরা এখান থেকে দিতে সমর্থ হয়েছি। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো আমরা একটা জিনিস দেখলাম, যখন গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমিউটাল কোয়ান্টাম নাম্বার এল ইকালস টু 2 তখন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কটা পাচ্ছি আমরা দেখো 1 2 3 4 5, তার মানে প্লাস এল টু মাইনাস এল ইনক্লুডিং জিরো। তার মানে এখান থেকে আমরা বলতেই পারি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম এর যে মান সেটা কি প্লাস এল টু মাইনাস এল ইনক্লুডিং 0। তার মানে আমরা এখান থেকে বলতেই পারি যদি এল ইকালস টু 1 হয় তাহলে এম ভ্যালু কত হবে, এম ভ্যালু হবে +1 0 -1। যদি এল ইকালস টু 2 হয় তাহলে এম ভ্যালু কত হবে +2 +1 0 -1 -2। যদি এল ইকালস টু 3 হয় তাহলে এম ভ্যালু কত হবে, এটা দেখো তোমাদের জন্য খুব সোজা, এটা তোমাদের জন্য রইল। যদি আমি বলে দিচ্ছি
+3 +2 +1 অর্থাৎ মোট টোটাল ভ্যালু কটা পাচ্ছি 3 3 6 আর 1 7টা ইনক্লুডিং 0, তাই না? এখন এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সেটা যে শুধু অরবিটাল মোমেন্টামের ওরিয়েন্টেশনকে ডিনোট করছে তা নয়, তার পাশাপাশি আমরা এখান থেকে অরবিটালের যে কনসেপ্ট সেটা পাচ্ছি, ঠিক আছে? তার মানে যখন দেখো যখন L = 0, L = যখন 0 তখন এম ভ্যালু কত হবে? এম ভ্যালু কি 0, তার মানে কি দেয়ার ইজ নো ওরিয়েন্টেশন, যেটাকে আমরা বলছি কি এস সাবসেল, অর্থাৎ এস সাবসেলের জন্য এম ভ্যালু কত 0, পি সাবসেলের জন্য এম ভ্যালু কত 3টে পাচ্ছি +1 0 -1। এই 3টে পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা 3টে ডিরেকশানে 3টে অরবিটাল পেয়ে থাকি, যাকেই বলছি পি সাবসেলের 3টে অরবিটাল, যাকে আমরা ডিনোট করছি পরবর্তী ক্ষেত্রে কি PX PY এবং PZ। ওই বাউন্ডারি সারফেস রিজিয়ানে আমরা যেটা করেছিলাম পি অরবিটালকে একটাকে করেছিলাম, ঠিক আছে? এটাও ঠিক তাই, যে এল ভ্যালু যখন 2 আসছে তখন আমরা কি পাচ্ছি ডি অরবিটাল। তাহলে ডি অরবিটালে মোট কত ডি সাবসেল, তাহলে ডি সাবসেলে মোট কতগুলো অরবিটাল রয়েছে? 5টা অরবিটাল রয়েছে। কি কি না DXY DXZ DYZ DX² - y² DZ², ক্লিয়ার হচ্ছে? তাহলে এইখান থেকে অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে আমরা যে অরবিটালের কনসেপ্ট সেটা পেয়ে যাচ্ছি, ক্লিয়ার? চলো এর পরেরটা আমরা, তাহলে আমরা চলে এলাম স্পিন কোয়ান্টাম নাম্বারে, যাকে আমরা অলরেডি ছোট হাতের এজ অক্ষর দ্বারা ডিনোট করেছি। দেখো অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার যেমন অ্যাঙ্গুলার অরবিটাল মোমেন্টাম পেয়েছিলাম, স্পিন কোয়ান্টাম নাম্বারের দ্বারা আমরা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে থাকি। তাহলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কি না ক্যাপিটাল এস = √s × s + 1 h/2π। এখন এই যে স্পিন সেটা মানে কি ঘূর্ণন, এই ঘূর্ণন ম্যাক্সিমাম কত রকমের হতে পারে? 2 রকমের হতে পারে, একটা কি ক্লকওয়াইজ, একটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? এই কারণে এই যে স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু দুটো দেওয়া হয়েছে, একটাকে বলা হচ্ছে +12 আর একটাকে বলা হচ্ছে -12। এখানে প্রথমেই বলে রাখা ভালো যে ক্লকওয়াইজ হলে যে +12 হবে বা -12 হবে এমন কোনো সিগনিফিকেন্স বা এমন কোনো কথা কিন্তু কোথাও লেখা নেই। আমি যদি ক্লকওয়াইজকে +12 দেই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজটাকে -12 দেবো, বা উল্টো হতে পারে ক্লকওয়াইজটাকে যদি -12 দেই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজটাকে কী দেবো? +12 দেবো, ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ যেটা খুশি আমি দিতে পারি, অর্থাৎ এমন কোনো কনভেনশন নেই যে ক্লকওয়াইজ মানে প্লাস বা মাইনাস কিছু লিখতে হবে, ক্লিয়ার হচ্ছে? তার মানে স্পিন কোয়ান্টাম নাম্বারের আমরা দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে এজ = +12 আর একটাকে এজ = -12, যেটাকে আমরা একত্রে লিখতে পারি যে এস = +-12, ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এখানে দেখো আমি একটা ছক করেছি যেখানে 4টে কোয়ান্টাম সংখ্যাই রয়েছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমি প্রথমেই ধরেছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n = 1, তাহলে এল ভ্যালু কত হবে? n-1, তার মানে 0। তাহলে 0 যদি হয় তাহলে এস সাবসেল, এখানে প্রথমে কি পাচ্ছি আমরা? কে সেল পাচ্ছি, এখানে পেলাম এস সাবসেল। সেই এস সাবসেলের জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত? m = কত পাবো? 0। তাহলে m = যদি আমি 0 পাই তাহলে সেখানেও কি নাম্বার অফ অরবিটাল নীল, কোনো নাম্বার অফ অরবিটাল নেই বা একটি অরবিটাল রয়েছে। আর এস ভ্যালু আমি কি বলবো ইলেকট্রনের জন্য? একটা লিখবো +12 আর একটাকে লিখবো কি -12, ক্লিয়ার? এরপরেই আসছি আমি n = 2। n = 2 যখন আসবো তখন আমার কি সেল? কে এল সেল। তাহলে এই এল সেলে কতগুলো সাবসেল রয়েছে না একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, তার মানেটা কি n-1 থেকে 0, তাই না এল ভ্যালু? তাহলে 0-র জন্য আমরা কি পাচ্ছি? এস সাবসেল, আর 1-এর জন্য আমরা কি পাচ্ছি? পি সাবসেল, তাই না? 0-র জন্য এস আর 1-এর জন্য পাচ্ছি পি সাবসেল। এখন এই এস সাবসেলে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি পাবো? যেহেতু 0 তাহলে এম ভ্যালু কি 0, কিন্তু পি সাবসেলে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি পাবো? যেহেতু এল ভ্যালু 1 তাহলে কি পাবো? +1 0 -1, অর্থাৎ 3টে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পাবো। কারণ কি অ্যাঙ্গুলার অরবিটাল মোমেন্টামের স্প্লিটিং ঘটবে ডিউ টু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? তাহলে এই 3টে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যখন পাবো তার মানে পি সাবসেলের মধ্যে আমরা 3টে পি অরবিটাল পাচ্ছি, ক্লিয়ার? সেই 3টে পি অরবিটালকে আমরা ডিনোট করি কি না PX PY
পিজেড। আচ্ছা, এখানে বলে রাখি এই যে আমি পিএক্স যে +1 লিখলাম না, পিএক্সের মান +1, 0, -1 যে কোনো একটি হতে পারে, ঠিক আছে। আবার ঠিক একই রকম হবে পিওয়াই এর মানও +1, 0, -1 যে কোনো একটি হতে পারে। এমন কোথাও কোনো কনভেনশন নেই যে পিএক্স মানেই +1 হতে হবে। ক্লিয়ার হয়েছে? এমনি জাস্ট লেখার জন্য আমি লিখলাম। ক্লিয়ার? তাহলে এদের জন্য এস ভ্যালু কি? এস ভ্যালু সবসময়ের জন্য দেখো +12, -12, এস ভ্যালু +12, -12। এবারে আমরা যদি পরেরটায় যাই n=3 ধরি, তাহলে এল ভ্যালু কত পাচ্ছি আমরা? দেখো এল ভ্যালু হচ্ছে 0, যার জন্য এস সাবসেল পাবো 1, যার জন্য আমরা পি সাবসেল পাবো 2, যার জন্য আমরা ডি সাবসেল পাবো। তাহলে এস সাবসেলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি হবে? 0। কিন্তু পি সাবসেলে কি একটু আগেই আমরা করলাম +1, +1, 0, -1, তাহলে এটা আর করছি না। কিন্তু ডি সাবসেলে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কী পাবো? +2, +1, আচ্ছা লিখছি +1, 0, -1, এটা +2, +1, 0, -1, -2। তার মানে আমরা মোট টোটাল কটা পেলাম? 5খানা পেলাম। এই 5টাকেই আমরা বলছি DXY, DXZ, DYZ, DX² -y² এবং DZ²। অর্থাৎ এই 5টা অরবিটাল কোথায় রয়েছে? ডি সাবসেলে রয়েছে। আর ম্যাগনেটিক এই স্পিন কোয়ান্টাম নাম্বার সেই একই ভ্যালু, অর্থাৎ +12, -12। ক্লিয়ার হয়েছে? তাহলে এইগুলোর মধ্যে দিয়ে আমরা কি করি না ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বারকে চিহ্নিত করছি এবং ইলেকট্রনের যে পজিশান সেটাকে লোকেট করছি।